আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ধারাবাহিক পরিমাণগত রসায়নের 14তম লেকচারটা নিব। আজকের লেকচারে আমরা আলোচনা করব নির্দেশক, অম্লক্ষারক নির্দেশক আর হচ্ছে টাইট্রেশন বা অনুমাপন। এই দুটো টপিকস নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এই দুটো টপিকস বিশেষ করে আমাদের বিভিন্ন অম্লক্ষারক টাইট্রেশনে যে নির্দেশক ব্যবহার করব, দুইটা লেকচারে আমরা শেষ করব, বিশেষ করে 14তম এবং 15তম লেকচার। এই অধ্যায়টা 16 লেকচারে শেষ হয়ে যাবে। কেমন? 16 লেকচারে আমরা শেষ করব। তাহলে আমরা নির্দেশক কি একটু সংজ্ঞাটা জানি। যে সকল পদার্থ নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাকে আমরা বলি নির্দেশক। একটা যৌগ নির্দেশক হিসাবে কাজ করতে হলে তাকে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। বৈশিষ্ট্যগুলো হচ্ছে নির্দেশকের বর্ণ স্থায়ী এবং উজ্জ্বল হতে হয়, এবং অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ সম্পূর্ণ বিপরীত হতে হয়। অর্থাৎ অম্লীয় মাধ্যমে তার বর্ণ যদি লাল হয়, ক্ষারীয় মাধ্যমে তার বর্ণ হবে নীল, বা অম্লীয় মাধ্যমে তার বর্ণ যদি বর্ণহীন হয়, ক্ষারীয় মাধ্যমে হবে বর্ণযুক্ত। অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন রং হবে অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দেশকের বর্ণ হঠাৎ করে পরিবর্তন হতে হবে। অর্থাৎ অম্লীয় মাধ্যমে এক ধরনের বর্ণটা যখন ক্ষারীয় হয়ে যাবে, খুব দ্রুত তার বর্ণটা চেঞ্জ হতে হবে। এই তিনটা মূলত বৈশিষ্ট্য নির্দেশকের কমপক্ষে থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে তারপর আমরা চলে যাব টাইট্রেশন, যেমন বা অনুমাপন কি, তারপর বিভিন্ন বিক্রিয়ায় কোন ধরনের টাইট্রেশন ব্যবহার করা হবে, আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। এর ফাঁকে আমরা একটু টাইট্রেশন বা অনুমাপন এই জিনিসটা যদি আমি একটু ভালো করে জানি, তাহলে আমার নির্দেশকের ক্রিয়া কৌশল ইত্যাদি বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে? এই কারণে আমি এই মাঝখানটায় এই টাইট্রেশন টপিক্সটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। কেমন? এটা মূলত তোমাদের প্র্যাকটিক্যালের কাজ, ল্যাবরেটরি তোমরা কাজ করবা, আর আমি তোমাদের ল্যাবরেটরির কিভাবে কাজ করবা জিনিসটা প্র্যাকটিক্যালি একটু আলোচনা করব। দেখো, আমাকে টাইট্রেশন করতে যে জিনিসগুলো লাগবে, আমাকে একটা পিপেট লাগবে। কেমন? পিপেট হচ্ছে একটা কাচের সরু নল, যার মাঝখানে স্থির থাকে, দুই প্রান্তই সরু থাকে। পিপেট গুলো সাধারণত 10 ml এর 5 ml এর থাকে। কেমন? পিপেট। তবে আধুনিক যুগে যে পিপেট গুলো সাধারণত ড্রপার সিস্টেম হয়। কেমন? আমি আগের পুরানো পিপেটটাই দেখাচ্ছি, আধুনিকটা না, যেটা নিয়ে তোমরা ল্যাবরেটরিতে, জানি না কার ল্যাবরেটরিতে কোন ধরনের পিপেট আছে। তারপর একটা বুলেট লাগবে। কেমন? বুলেটের একটা কাজ নল, আমি এই যে দাগগুলো দেখছো, এটা 50 ml এর বুলেট গুলো সাধারণত হয়ে থাকে। কেমন? এটা দ্বারাও আমরা সাধারণত টাইট্রেশন কাজে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করবে একটু পরে বুঝবা। তারপর একটা কনিক্যাল ফ্লাক্স লাগবে, আর আয়তন মাত্রিক ফ্লাক্স লাগবে। কেমন? আয়তন মাত্রিক ফ্লাক্সে কি হয়? জানা ঘনমাত্রা দ্রবণ রাখা হয়। তাহলে আমরা টাইট্রেশন যেহেতু জানবো, টাইট্রেশন কাকে বলে একটু জানি। কেমন? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটা জানা গণমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণের সাথে অজানা গণমাত্রার নির্দিষ্ট আয়তনের দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়া অজানা দ্রবণের গণমাত্রার নির্ণয় করার যে প্রক্রিয়া, এইটার নামই হচ্ছে টাইট্রেশন। অর্থাৎ টাইট্রেশনের সহজ কথা হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করা হয়, তাকে বলা হয় টাইট্রেশন। অর্থাৎ এই ক্ষেত্রে একটা জানা গণমাত্রা দ্রবণ আর একটা অজানা গণমাত্রা দ্রবণের মধ্যে বিক্রিয়া করা হয়। মনে রাখবা, যে জানা গণমাত্রা দ্রবণকে আমরা বলি প্রমাণ দ্রবণ। এখানে যে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করা হয়, এটাকে বলা হয় টাইটার। কি বলা হয়? টাইটার। টাইটার অনেক সময় আমরা এটা বিশেষ করে ল্যাবরেটরি ব্যবহারে পড়াইছি। তারপরে জেনে রাখো, টাইটার হচ্ছে এখানে যে প্রমাণ দ্রবণ, যার সাহায্যে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করা হয়, তাকে বলা হয় টাইটার। আর অজানা গণমাত্রা দ্রবণটাকে বলা হয় টাইট্যান্ট। কেমন? টাইট্যান্ট। টাইট্যান্ট। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? টাইট্রেশন জানলাম, টাইটার জানলাম, টাইট্যান্ট জানলাম। এখন এই কাজটা কিভাবে করা হয় আমরা একটু দেখি। দেখো, প্রথমে কি করা হয়, এই যে বুলেটটা একটা স্ট্যান্ডে ঝুলিয়ে দেওয়া হয়। কেমন? এই বুলেটের মধ্যে তুমি ইচ্ছা করলে জানা গণমাত্রা দ্রবণও রাখতে পারবা, অজানা গণমাত্রা দ্রবণও রাখতে পারবা, তোমার ইচ্ছা। আমি আপাতত কি করলাম, আমি কি করব, এই যে 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ দ্বারা অজানা গণমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের গণমাত্রা নির্ণয় করব।
তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা জানা 0.1, এটা হচ্ছে এখানে টাইটার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে টাইটেন। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই অজানা ঘনমাত্রা দ্রবণ আমি এই বুরেটে নিব। মনে রাখবো বুরেটটা একটু আগে আমরা কি করতে হবে, ডিস্টিল ওয়াটার দ্বারা একটু ধুয়ে নিতে হবে। তারপর একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড বুরেটের মধ্যে প্রবেশ করে বুরেটটাকে একটু নাড়াচাড়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফেলে দেব। এটাকে বলা হয় বুরেট রিন্স। অর্থাৎ যেই পদার্থের ঘনমাত্রা নির্ণয় করবা ওই পদার্থ দ্বারা এটা একটু দৌত করে নেওয়া, এটাকে বলা হয় বুরেট রিন্স। বুরেটটা রিন্স করে তুমি স্ট্যান্ডটা এখানে ঝুলিয়ে দিবা, ঝুলিয়ে দিয়ে এখানে 50 ml একেবারে 0 থেকে 50 এই আমি দাগ কেটে দিয়েছি এখানে 10 20 করে, প্রত্যেকটা দাগ 0.1 মিলি। আর এই যে এটা আমি কি অজানা দ্রবণের ঘনমাত্রা বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এটা পূর্ণ করে নিব। কেমন? তারপর আমি কি করব, একটা কনিক্যাল ফ্লাক্সে 10 ml এর একটা পিপেট দ্বারা এই যে কনিক্যাল ফ্লাক্স, এই যে এখানে জানা ঘনমাত্রা অর্থাৎ 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ এখানে রক্ষিত আছে, এটাকে বলে আয়তনমাত্রিক ফ্লাক্স। আমি এই পিপেটটা এর ভিতরে কর্কটা খুলে এর ভিতরে প্রবেশ করাবো, প্রবেশ করে মুখ দিয়ে আস্তে 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 টানবো। এখন কিন্তু ড্রপার আছে, যাই আমি আগেরটাই বলি, মুখ দিয়ে টেনে এই এখানে একটা দাগ আছে, এতটুকু কিন্তু দাগ উঠালে এটা টেনে নেবেন। আমি একটু বেশি করে উঠিয়ে নিব, উঠাইয়া আস্তে করে এই আঙ্গুল দ্বারা অনামিকা আঙ্গুল দ্বারা কি করব, চেপে ধরবো। চেপে আমি আস্তে করে এটার ভিতরে রেখে একটু লুজ করলে দেখবা আস্তে করে এই দাগটা যখন এই দাগ পর্যন্ত আসবে তুমি চাপ দিয়ে ধরে রাখবা, ধরে এটাকে এখান থেকে নিয়ে এই যে কনিক্যাল ফ্লাক্সে তুমি দিয়ে দিলা। তাহলে এখানে 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটা জানা ঘনমাত্রার দ্রবণ। তুমি ইচ্ছা করলে এখানে অজানা ঘনমাত্রা অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ওভাবে নিয়ে কাজ করতে পারো। যাই হোক, তাহলে আমরা কনিক্যাল ফ্লাক্সে নিলাম জানা ঘনমাত্রা 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, উপরে রাখলাম কি অজানা ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এবার আমি এখানে একটু নির্দেশক দেব। এখানে নির্দেশক হিসেবে সাধারণত মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। মিথাইল অরেঞ্জ যখন এই ক্ষারীয় মাধ্যমে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ দেব, এটা হলুদ বর্ণ হবে, কারণ মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে গোলাপি বর্ণ না হলুদ বর্ণ। কেমন? আর অম্লীয় মাধ্যমে সে গোলাপি বর্ণ ধারণ করে। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এটা হলুদ বর্ণ হলো। এবার আমি কি করব, আস্তে করে এখানে যে কর্ডটা এটা একটু লুজ করব, ফোটায় ফোটায় কি করবে আস্তে 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 তোমার উপর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়তে থাকবে। তাহলে দ্রবণে আছে কিন্তু সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটা একটা ক্ষারীয় দ্রবণ। এখানে আছে কি হাইড্রোক্সিল আয়ন, আর দ্রবণ থেকে H+ আয়ন আসবে। আসলে কি হবে, আস্তে আস্তে তারা বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, অর্থাৎ এই হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেনের মিলে কি হবে, পানি হবে। আর ওখানে সোডিয়াম আয়ন আর এখানে যে ক্লোরাইডের মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আচ্ছা, যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে। কেমন? যখন সম্পূর্ণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এই সম্পূর্ণ ক্ষারটা নিউট্রালাইজ হয়ে যাবে। ধরো একটার কথা তোমার এই পাত্রে কত 10টা হাইড্রোক্সিল আয়ন আছে, তুমি উপর থেকে 10 মোল হাইড্রোক্সিল আয়ন আছে, উপর থেকে 10 মোল হাইড্রোজেন আয়ন দিলা, তাহলে দ্রবণ কি হয়ে গেল, টোটাল 10 অণু পানি হয়ে নিউট্রালাইজ হয়ে গেল। এই পর্যায়ে যখন দেখবা অ্যাসিড দ্বারা ক্ষারটা প্রায় প্রশমিত হয়ে যাচ্ছে, দেখবা হলুদ বর্ণটা একটু হালকা হয়ে যাচ্ছে, ওই সময় তুমি কি করবা, আস্তে আস্তে এক ফোঁটা করে কি করবা, তুমি এই অ্যাসিড ফালাবা আর একটু নাড়া দিবে। এখন তো আইনে একটু নাড়া দিবা, আর এখানে একটা সাদা কাগজ রাখো, তখন তুমি বর্ণটা বুঝতে হোয়াইট কাগজটা রাখলে তুমি বর্ণটা ডিটেলস বুঝতে পারবে, একেবারে হোয়াইট দেখা মানে কালারটা ভালো বুঝতে পারবা। দেখবা লাস্টে আর একটা ফোঁটা ফলানোর পরই সাথে সাথে বর্ণ কি হয়েছে, হলুদ বর্ণ গোলাপি হয়ে গেছে। কেন গোলাপি হয়ে গেল? কারণ যখন এটা নিউট্রালাইজ হয়ে গেছে দ্রবণ, এটা ওই বিন্দুটাকে বলা হয় প্রশমন বিন্দু। যে বিন্দুতে দ্রবণটা নিউট্রালাইজ হয়ে গেল এটাকে বলা হয় প্রশমন বিন্দু। সাথে সাথে যখন আরেক ফোঁটা অ্যাসিড যোগ করলো, অর্থাৎ একটা H+ আয়ন দ্রবণে আসলো, দ্রবণটা কি হয়ে গেল, অম্লীয় হয়ে গেল। তখন সাথে সাথে অম্লীয় মাধ্যমে নির্দেশক কি করবে, তার বিপরীত কালার হবে, অর্থাৎ গোলাপি কালার হয়ে যাবে। তখন তুমি মনে করবা যে আমার অ্যাসিড দ্বারা ক্ষার কি হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে। তাহলে এই যে বিক্রিয়াটা সমাপ্তি করলো কে, নির্দেশক। এই কারণে আমরা নির্দেশকের সংজ্ঞা করছি, যে সকল পদার্থ নিজের রং পরিবর্তন করে কোন রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে সেটাকে আমরা বলি নির্দেশক। কেমন? আশা করি তোমরা নির্দেশকের সংজ্ঞাটা এখানে ডিটেলস বুঝতে পারছো। কেমন? এখন থেকে আমরা কিভাবে এই গণমান হিসাব নিকাশ করব, তাহলে আমরা একটু হিসাব নিকাশটা দেখে আসি যে কিভাবে আমরা কাজটা করব। অর্থাৎ বিক্রিয়াটা একটু দেখি। অর্থাৎ সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। কেমন? আচ্ছা,
সরি এখানে হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করে। তাহলে এখানে আমরা জানি বিক্রিয়ার সমীকরণ, সমতাকৃত সমীকরণ এসিড ক্ষারকের BaSA BbAc। দেখো অ্যাসিডের মূল কার গায়ে? ক্ষারের মূলের সাথে গুণ হয়ে গেছে, এই যে 2, এগুলো তো আমরা পিছনে পড়ে আছি। তাহলে আমরা যে অ্যাসিড নিছি 10 ml, ক্ষারের আয়তন 10 ml, জানা ঘনমাত্রা 0.1। আমরা মনে করলাম এখান থেকে কত ml? 10.2 ml। কতটুকু লাগছে? 10.2 ml দিছি, আর তার বর্ণ চেঞ্জ হয়ে গেছে, মানে বিক্রিয়াটা প্রশমিত হয়ে গেছে। এখান থেকে আমি এই অ্যাসিডের আয়তনটা বের করলাম। আর ক্ষারের ঘনমাত্রা কি? অ্যাসিডের ঘনমাত্রা অ্যাসের সমান হওয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা অ্যাসিড দ্রবণের, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। তবে হিসাবটা এভাবে করা হয়। দেখো একটা সারণী তৈরি করবা তোমরা যখন প্র্যাকটিক্যালের কাজ করবা, প্র্যাকটিক্যালের খাতা লিখবা, এই জন্য আমি সারণীটা কিভাবে তৈরি করতে হয় একটু দেখিয়ে দিয়েছি। দেখো কনিক নম্বর 1, 2, 3 ব্যবহৃত সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন। বুঝতে পারছো? তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট দ্রবণ নিতে পারতা, এই পাত্রে কি নিতে পারতা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একই হবে, সবকিছু একই হবে। এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতা, বর্ণটা হতো প্রথম গোলাপি। যখন প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হবে তখন এটা কিন্তু আবার হলুদ বর্ণ হয়ে যেত, বর্ণটা চেঞ্জ হইতো। ক্যালকুলেশন সব এক। প্রথম তুমি কি করলা? এই দেখো, তারপর বুরেট পার্ট, প্রাথমিক পার্ট, সমাপনী পার্ট, পার্থক্য, গড় পার্ট। তুমি প্রথম কি নিছো? এই যে 0 থেকে শুরু হয়েছে কত, তাহলে সমাপনী পার্টটা কত গিয়ে তুমি কালার পাইছো? কালার চেঞ্জ হয়েছে 10.2। তাহলে দুইটা পার্থক্য করলে 10.2। এরপরে আবার কি তুমি এই যে 10.2 হচ্ছে তার প্রাথমিক পার্ট, 20.3 হয়েছে আর তার কালার চেঞ্জ হয়েছে, পার্থক্য কত? 10.1। ঠিক আছে, ওকে। তারপর আবার প্রাথমিক পার্ট, এখানে কত হবে? 20.3, 30.5 গিয়ে তুমি কি পাইছো? কালার চেঞ্জ হয়েছে, তাদের পার্থক্য 10.2। তাদের এদের গড় পার্ট হচ্ছে 10.2। বুঝতে পারছো? এভাবে সাধারণত আমরা এই পর 3টা টাইট্রেশন করব, করে তার গড় মানটা হচ্ছে অ্যাসিডের এই 10.2। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তাহলে আমরা জানা ঘনমাত্রা দ্রবণ ইচ্ছা করলে কনিক্যাল ফ্লাক্সও নিতে পারবো, বা জানা ঘনমাত্রা দ্রবণ আমরা কি বুরেটে নিয়ে, অজানা ঘনমাত্রা দ্রবণ আমরা কোথায় নিতে পারবো? কনিক্যাল ফ্লাক্সে নিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। তাহলে তোমরা যেই কলেজে এই প্র্যাকটিক্যালটা সবারই সেকেন্ড ইয়ারে আছে, ঠিক আছে, এই প্র্যাকটিক্যালটা যারা করছো অলরেডি তারা এইটাই, অর্থাৎ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল ল্যাবে স্যাররা তোমাদেরকে দেখাইছে। আর তোমরা যারা এই থিওরিটা আমি মোটামুটি একটু বুঝিয়ে দিলাম, তোমরা এখন টাইট্রেশনটা খুব সহজেই বুঝতে পারবা। কেমন? আচ্ছা, তারপর আমরা যে টপিকসে চলে যাব, আমরা সাধারণত বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন ধরনের যে টাইট্রেশন ব্যবহার করা হয়, অ্যাসিড ক্ষারক, দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, সবল অ্যাসিড, দুর্বল ক্ষার, অর্থাৎ বিভিন্ন অ্যাসিড ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিছু অম্ল ক্ষারক নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা এবং তাদের অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে তাদের কিরূপ বর্ণ হয়, এই টপিকসটা আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ টপিকস এগুলো, যেমন এমসিকিউতে আসবে। আর এগুলো না জানলে তুমি কি করতে পারবা? এই সম্পর্কিত বিশেষ করে আজকের টপিকসের অনুধাবনমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আমরা অ্যান্সার দিতে পারবো না। তাহলে আমি যে কয়েকটা নির্দেশকের নাম, সবচেয়ে বেশি ব্যবহৃত নির্দেশক মিথাইল লরেন্স। কেমন? বর্ণ পরিবর্তনের পিএইচ বিস্তার 3.1 থেকে 4। অর্থাৎ নির্দেশক কখন বর্ণ চেঞ্জ হবে? যখন ওই যে অম্লক্ষারক মিশ্রণের, অর্থাৎ প্রশমন বিন্দুতে যখন পিএইচ এর মান উল্লেখযোগ্য হারে কত হবে? 3.1 থেকে 4, এই সীমার মধ্যে হলে দ্রবণের পিএইচ এর মান, তখনই তারা কি করে? তার বর্ণ চেঞ্জ হয়। কেমন? আচ্ছা, তাহলে অম্লীয় মাধ্যমে গোলাপি, ক্ষারীয় মাধ্যমে হলুদ। একটু আগে দেখছো আমরা সোডিয়াম কার্বনেট দ্রবণে যখন মিথাইল লরেন্স দিছি কি বর্ণ ধারণ করছে? হলুদ বর্ণ। আর যখন এটা অম্লীয় মাধ্যমে গোলাপি বর্ণ। মিথাইল রেড 4.2 থেকে 6.3 লাল হলুদ। ফেনপথ্যালিন 8.3 থেকে 10 বর্ণহীন গোলাপি। লিটমাস পেপার 6 থেকে 8 লাল নীল। অর্থাৎ মিশ্রণের পিএইচ মান যখন এই সীমানার মধ্যে হবে তখনই তারা বর্ণ চেঞ্জ হবে। 3.1 হতে পারে, মানে এই সীমানার ভিত্তিতে তারা বর্ণ চেঞ্জ হবে। তারপর ব্রোমোফেনল 3 থেকে 4.6 হলুদ নীল। থাইমল ব্লু 1.2 থেকে 2.8 লাল হলুদ। মিথাইল ইউলো 2.9 থেকে 4 লাল হলুদ। মিথাইল কিসল রেড 7.2 থেকে 8.8 হলুদ লাল। ফেনল রেড
6.8 থেকে 8.4 হলুদ লাল। আমি যে টিক মার্কগুলো দিয়ে দিলাম সাধারণত এগুলি পরীক্ষাতে বেশি আসে। তোমার এত ইম্পর্টেন্ট যা বল, তোমার এমন আসতে পারে ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে কোন বর্ণ, বর্ণহীন, তোমাকে 4টা দেওয়া থাকবে, টিক মার্ক দিবা। তারপর মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়বা। এই যে টিক মার্ক দিয়ে দিলাম এগুলো যাতে তাদের পিএইচ বিস্তার এবং অম্লীয় ক্ষারীয় মাধ্যমের বর্ণ যাতে কোনো মুহূর্তে মিস না হয়। আর সবগুলো পারলে তো ভালো, মাথায় সবগুলো রাখতে পারলে ভালো, কেমন। তারপর আমরা আরেকটা টপিকসে চলে যাব, সেটা হচ্ছে বিভিন্ন টাইট্রেশনের উপযোগী নির্দেশক। কোন টাইট্রেশনে কোন নির্দেশক আমরা ব্যবহার করব, এই টপিকসটা আমরা চলে যাব। তাহলে দেখো এই সারণীটা আরো বেশি ইম্পর্টেন্ট, এই সারণীটা খেয়াল করো। বিভিন্ন টাইট্রেশনে উপযোগী নির্দেশক ও প্রশমন বা তুল্যতা বিন্দুতে পিএইচ পরিবর্তনের বিস্তার। অর্থাৎ তুমি যখন অ্যাসিড এবং ক্ষারের কি করবা, টাইট্রেশন করবা, ধরো অ্যাসিড দ্রবণের মধ্যে ক্ষার যোগ করবা, কি হবে, পিএইচ এর মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যখন অ্যাসিড দ্বারা সম্পূর্ণ ক্ষার প্রশমিত হয়ে যাবে, লাস্টের ফোঁটাটা অর্থাৎ তুল্যতা বিন্দুতে হঠাৎ করে পিএইচ এর মান কি করবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি অ্যাসিড দ্রবণ থেকে হঠাৎ দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে, তখন পিএইচ এর মানটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। আবার যখন তুমি ধরো ক্ষারীয় দ্রবণে অ্যাসিড যোগ করবা, পিএইচ এর মান আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে। হঠাৎ করে একটা নির্দিষ্ট মানে যখন এটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে তুল্যতা বিন্দুতে অর্থাৎ প্রশমন বিন্দুতে, হঠাৎ করে কি করবে, পিএইচ এর মানটা হ্রাস পাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোন টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করবে খেয়াল করো, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সারণীটা যদি তুমি বুঝতে পারো, আমি নেক্সট ক্লাসে উচ্চতর দক্ষতার জন্য নির্দেশক নির্বাচন করবো, তোমার কাছে পানির মতো ইজি লাগবে, অনেক অনেক ইজি লাগবে বিষয়টা। দেখো আমরা সারণীটা হচ্ছে টাইট্রেশনে ব্যবহৃত অ্যাসিড ও ক্ষার উপযোগী নির্দেশক তুল্যতা বিন্দুতে পিএইচ বিস্তার। অর্থাৎ যে বিন্দুতে যেখানে সে কি হয়ে যায়, প্রশমিত হয়, হঠাৎ করে পিএইচ এর মান হ্রাস বা বৃদ্ধি পায়। অ্যাসিডের ভিতরে যদি ক্ষার যোগ করো পিএইচ এর মান বৃদ্ধি পাবে, আর ক্ষার দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান হ্রাস পাবে। বিষয়টা আমরা নেক্সট ক্লাসে ভালো করে বুঝাবো। তাহলে দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার প্রায় সকল নির্দেশক ব্যবহার করা হয়। কেন? যখন যে কোনো তীব্র অ্যাসিডের ভিতরে যখন তীব্র ক্ষার যোগ করবা, কেমন, যখন দ্রবণটা প্রশমিত হয়ে যাবে অর্থাৎ তুল্যতা বিন্দুতে হঠাৎ করে দেখবা, যখন তুল্যতা বিন্দু বলতে যে বিন্দুতে তারা প্রশমিত হয়ে যায়, অর্থাৎ আর এক ফোঁটা ক্ষার যোগ করলে হঠাৎ করে, অর্থাৎ যে বিন্দুতে নির্দেশক কি করে, যে ফোঁটাটা লাস্টের ফোঁটাটা ফালাইলে কি হয়, নির্দিষ্ট বর্ণ পরিবর্তন হয়, ওইটাকে বলা হয় তুল্যতা বিন্দু। অর্থাৎ ওই বিন্দুতে পিএইচ এর মান হঠাৎ করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3.1 থেকে 9.7 হঠাৎ করে বৃদ্ধি পাবে। আবার যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি কি যোগ করো, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে চাও, পিএইচ এর মান আস্তে আস্তে কমবে, কমতে কমতে হঠাৎ করে 9.7 থেকে 3 এর মধ্যে কি করবে, হঠাৎ করে পিএইচ এর মান কমে যাবে, ঠিক আছে, হঠাৎ করে কমে যাবে। কেন? তুমি দ্রবণটা ছিল তোমার ক্ষারীয়, হঠাৎ করে দ্রবণটা যখন অ্যাসিডীয় হয়ে যাবে তখন পিএইচ এর মান হ্রাস পাবে। কত থেকে কত হ্রাস পাবে? 9.7 থেকে 3.1 এর হ্রাস পাবে। বিষয়টা আরো ভালো করে নেক্সট ক্লাসে আমরা দেখাবো। অর্থাৎ যেটাই হোক, তাহলে এই যে বিস্তারটা, যে সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের, ঠিক আছে, পিএইচ বিস্তার, ঠিক আছে, এই সীমার মধ্যে পড়বে, তারাই নির্দেশক হিসাবে কাজ করবে। হিসাব করে দেখা গেছে 2-1টা নির্দেশক ছাড়া সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের যে সীমা একটু আগে যে আমরা দেখালাম, এই সীমার মধ্যে পড়ে, যার কারণে সকল নির্দেশকই, প্রায় সকল নির্দেশকই এই ব্যবহার করা হয়। যে কোনো নির্দেশক ব্যবহার করে তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বেলা দেখো আমি উদাহরণ দিচ্ছি, যেমন মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4, দেখো 3.1 থেকে 4 এই সীমানার মধ্যে আছে। ফেনফথ্যালিন 8.3 থেকে 10। এখন তুমি বলতে পারো স্যার 8.3 তো নাই এই সীমার মধ্যে। হ্যাঁ, যে কোনো একটা সীমা থাকলে হয়, হয় ঊর্ধ্ব সীমা না হলে নিম্ন সীমা। দেখো এই যে নিম্ন সীমা 8.3 কিন্তু এই টোটাল সীমার মধ্যে আছে, বুঝতে পারছো, যার কারণে এটাও বর্ণ পরিবর্তন হবে। মিথাইল রেড 4.2 থেকে 6.3, অর্থাৎ 4.2 থেকে 6.3 এই সীমানার মধ্যে আছে। ঊর্ধ্ব সীমা হোক নিম্ন সীমা, যে কোনো একটা সীমা থাকলে কি করতে হবে, সে বর্ণ পরিবর্তন করবে। তাহলে তুমি আরো যতগুলো নির্দেশক তুমি দেখো খেয়াল করে, সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের সীমাই এর মধ্যে, অর্থাৎ তার তুল্যতা বিন্দুতে অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ তুল্যতা বিন্দুতে এই বিস্তারের মধ্যে যে সকল নির্দেশক পড়ে তারাই উপযোগী নির্দেশক। এবার আসো মৃদু অ্যাসিড তীব্র ক্ষার
যেমন তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কি হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, তীব্র ক্ষার কি হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে ইত্যাদি। মৃদু অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, তারপর আরো অন্যান্য দুর্বল অ্যাসিড ফর্মিক অ্যাসিড হতে পারে, তারপর তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি নির্দেশক ব্যবহার করা হয়? ফেনফথ্যালিন। কেন ফেনফথ্যালিন নির্দেশক ব্যবহার করা হয়? মনে রাখবা, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যখন বিক্রিয়া করবে তুল্যতা বিন্দু, যখন দ্রবণ প্রশমিত হবে তখনও কি হবে? দ্রবণটা কিছু ক্ষারীয় হবে। কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড মিশ্রণটা হবে তীব্র, যে তীব্র তার ধর্ম, তাহলে তীব্র হচ্ছে ক্ষার, মিশ্রণটা কিছু ক্ষারীয় হবে। তাই এই ক্ষেত্রে যে সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর কতের উপরে, 7 উপরে, তারাই সাধারণত এখানে ভালো কাজ করবে। দেখো যতগুলো নির্দেশক আমরা পড়াইছি একমাত্র ফেনফথ্যালিন 8.3 থেকে 10, সুতরাং এখানে ফেনফথ্যালিন কি করবে? উপযোগী নির্দেশক হবে। আবার এইভাবে বলতে পারো, দেখো তার তুল্যতা বিন্দু কত? 6 থেকে 11। একমাত্র তুল্যতা বিন্দু 6 থেকে 11, সবচেয়ে ভালো নির্দেশক হচ্ছে ফেনফথ্যালিন। কারণ 6 থেকে 11 মধ্যে কি আছে? ফেনফথ্যালিন। এই কারণে ফেনফথ্যালিন দুর্বল অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় সবচেয়ে ভালো নির্দেশক। তুমি যদি মিথাইল অরেঞ্জ দাও কাজ করবে না, মিথাইল অরেঞ্জ দিলে ভুল হবে। দেখো মিথাইল অরেঞ্জের কত? 3.1 থেকে 4। দেখো 3. তার নিম্ন সীমার নিচে, অর্থাৎ কোনো সীমাই নাই, ঠিক আছে? 3.1 থেকে 4 এই সীমার মধ্যে পড়ে না, এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তারপর মিথাইল রেডও ব্যবহার করা যাবে না, এই সীমার মধ্যে পড়ে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের প্রশমন হওয়ার পরও এই মিশ্রণটা কিছুটা অম্লীয় থাকে। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7 হয়, একেবারে প্রশমিত হয়ে যায়, 7 হয়। আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার 7 থেকে মিশ্রণ 7 থেকে কি হয়? প্রশমন বিন্দু তো মিশ্রণ 7 থেকে বেশি হয়। আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষার প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7 থেকে কম হয়। তাহলে এখানে যে নির্দেশকের সাধারণত পিএইচ বিস্তার 7 থেকে কম, তারাই এখানে ভালো কাজ করবে। তো 7 থেকে কম মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। আবার দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যে তুল্যতা বিন্দু কত? 3.5 থেকে 7। তাহলে 3.5 থেকে 7 যে সকল নির্দেশক তারা ভালো কাজ করবে, তারাই উপযোগী নির্দেশক। দেখো মিথাইল অরেঞ্জ এই সীমার মধ্যে আছে, মিথাইল রেড এই সীমার মধ্যে আছে, সুতরাং এখানে তারা উপযোগী নির্দেশক। তুমি যদি এখানে ফেনফথ্যালিন ব্যবহার করো, ফেনফথ্যালিন ব্যবহার করলে কিন্তু কাজ হয়, কারণ ফেনফথ্যালিনের যে রেঞ্জ এর ভিতরে পড়ে না। আর দ্রবণটা তো আমি আগেই বলছি, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের কোন নির্দেশক ব্যবহার করতে হবে? অম্লীয় নির্দেশগুলো ব্যবহার করা হবে, অর্থাৎ যে নির্দেশকের পিএইচ বর্ণ কত? 7 নিচে। তো 7 নিচে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কোনো নির্দেশকই উপযোগী না। কারণ দুর্বল অ্যাসিডের মধ্যে সবল ক্ষার বা দুর্বল অ্যাসিডের মধ্যে দুর্বল ক্ষার বা দুর্বল ক্ষারের মধ্যে সবল অ্যাসিড যখন তুমি মিশাবা, ঠিক আছে, তখন পিএইচ এর মান যখন তারা প্রশমিত হয়ে যায়, তখন পিএইচ এর মানের উল্লেখযোগ্য হারে পিএইচ এর মান কি হঠাৎ করে হ্রাস বা বৃদ্ধি পায় না। দেখুন এদের প্রত্যেকের একটা সীমা আছে, একটা তুল্যতা বিন্দুর পিএইচ পরিসর আছে, এর পিএইচ পরিসর কি? 0। অর্থাৎ 0 তো কোনো কারোই পরিসর নাই। দেখছো যতগুলো নির্দেশক দেখালাম কারোই বর্ণ পরিবর্তনের বিস্তার 0 নাই। তাহলে এক্ষেত্রে কোনো নির্দেশকই উপযোগী না। তবে বিশেষ করে সংকর নির্দেশক, মিশ্রিত নির্দেশক ব্যবহার করে তাদের তুল্যতা বিন্দু নির্ণয় করা হয়। যাক, ওদিকে আমরা যাচ্ছি না, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ওইটা প্রযোজ্য না। তাহলে বাবার এটা খুবই ভালো করে আমরা পড়বো। আচ্ছা, তোমাকে কেউ যদি বলে যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনফথ্যালিন নির্দেশক উপযোগী কেন, তুমি বলবা মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের যখন বিক্রিয়া করে তখন তুল্যতা বিন্দুতে পিএইচ পরিসর 6 থেকে 11 হয়। বুঝতে পারছো? 6 থেকে 11 হয়। তাহলে এই ক্ষেত্রে ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তনের পরিসর কত? 8.3 থেকে 10, যার কারণে ফেনফথ্যালিন এই ক্ষেত্রে উপযোগী নির্দেশক। তুমি মিথাইল অরেঞ্জ দিলে এখানে ভুল হয়ে যাবে, অর্থাৎ নির্দেশক টাইট্রেশন করতে পারবা কিন্তু এটা ভুল হয়ে যাবে, সঠিক গণমাত্রা তুমি নির্ণয় করতে পারবে না অজানা দ্রবণে। তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তারপর আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, নির্দেশক কিভাবে কাজ করে, নির্দেশক কিভাবে তার বর্ণ পরিবর্তন করে, এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। দেখো নির্দেশক কিভাবে তার কালার চেঞ্জ করে, আমি খুব সহজভাবে এটা দেখাবো, একবার দেখালে তুমি এটা বুঝতে পারবা। কেমন? তবে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, নির্দেশকের বর্ণ পরিবর্তনে ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো, 2 নাম্বার দিয়ে আসে, বা নির্দেশক কিভাবে বর্ণ পরিবর্তন করে। আবার আমাদের সময় এটা 5-6 নাম্বার দিয়ে আসতো। যাই হোক, আমি এটা ডিটেলস তোমাদের বুঝাবো কিভাবে নির্দেশক কালার চেঞ্জ করে। মনে রাখবা, নির্দেশকগুলো সাধারণত দুর্বল জৈব অ্যাসিড বা জৈব ক্ষার নির্দেশকগুলো।
সাধারণত ফেনপথ্যালিন, লিটমাস পেপার এগুলো সাধারণত দুর্বল জৈব অ্যাসিড। এমসিকিউতে আসে নিম্নের কোনটি দুর্বল জৈব অ্যাসিড? ফেনপথ্যালিন, বিশেষ করে লিটমাস পেপার। আর মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে দুর্বল জৈব ক্ষার। আমাদের কিন্তু এই তিনটা নির্দেশক ইন্টারমিডিয়েটে ব্যবহৃত হয়। কেমন? তো যাই হোক, এই তিনটাই আমি বললাম। তো এখন নির্দেশক কিভাবে কালার চেঞ্জ করে, অর্থাৎ নির্দেশকগুলো যখন অআয়নিত অবস্থায় থাকে, অআয়নিত, যখন তারা আয়নিত হয় না, তখন নির্দেশক কি হয়? তার নিজস্ব বর্ণ থাকে। প্রত্যেক নির্দেশকই অম্লীয় ক্ষারীয় মধ্যে তার নিজস্ব বর্ণ থাকে বা তার নিজের একটা বর্ণ থাকে। যখন সে আয়নিত হয় তখনই তার বর্ণ পরিবর্তন করে, তখনই তার বর্ণ পরিবর্তিত হয় যখন আয়নিত হয়। আর অআয়নিত অবস্থায় সে বর্ণ পরিবর্তন করে না। জিনিসটা খেয়াল রাখো। সাধারণত আমরা এই বিশেষ করে অম্লীয় নির্দেশকগুলোকে আমরা এভাবে লিখি SIN। আয়ন মানে ইন্ডিকেটর, অর্থাৎ এস, যাদের SIN মানে অম্লীয় ইন্ডিকেটর। ঠিক আছে? অর্থাৎ যারা আয়নিত হয় S+ আয়ন দেবে, এরা হচ্ছে অম্লীয় ইন্ডিকেটর। বিশেষ করে ফেনপথ্যালিন, লিটমাস পেপার। তাহলে আমরা ফেনপথ্যালিন বা লিটমাস পেপারকে এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ সমস্ত দুর্বল জৈব অ্যাসিডগুলোকে, যে নির্দেশকগুলোকে, যারা দুর্বল জৈব অম্ল, তাদেরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো দেখো, এই ফেনপথ্যালিন যখন আয়নিত হয়ে IN-, অর্থাৎ ফেনপথ্যালিন আয়নে পরিণত হয়, তখনই ফেনপথ্যালিন কি হয়? তার কালার চেঞ্জ করে। যেমন ফেনপথ্যালিন তোমার অম্লীয় মাধ্যমে বর্ণহীন, আর ক্ষারীয় মাধ্যমে সে গোলাপি বর্ণ ধারণ করে। কেন অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন? যখন তুমি কনিক্যাল ফ্লাক্সে, অর্থাৎ তুমি কনিক্যাল ফ্লাক্সে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে তুমি ফেনপথ্যালিন দিবা। কেমন? ফেনপথ্যালিনটা একটু দিবা, তখন এইটা হচ্ছে তীব্র অ্যাসিড আর ফেনপথ্যালিন হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড। সুতরাং দুর্বল অ্যাসিডগুলো সবল অ্যাসিডে আয়নিত হতে পারে না, তারা অআয়নিত অবস্থায় থাকে। এই কারণে অ্যাসিডীয় মাধ্যমে ফেনপথ্যালিন কি? বর্ণহীন। আর ফেনপথ্যালিন অ্যাসিডীয় মাধ্যমে সে বর্ণহীন থাকে। কেমন? আচ্ছা, কিন্তু যখন তুমি কি করবা? এই কনিক্যাল ফ্লাক্সে ফুটায় কি যোগ করছিলা? ধরো তুমি ক্ষার যোগ করবা, কেমন? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। তখন আস্তে আস্তে কি দ্রবণের কি এই সমস্ত অ্যাসিড আয়নগুলো কি হয়ে যাবে? S+ আয়নগুলো প্রশমিত হবে। ধরো যখন দ্রবণ একেবারে নিউট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড হাইড্রোজেন আয়নের সংখ্যা আর হাইড্রোক্সিল আয়নের সংখ্যা সমান হয়ে যাবে, তখনই তো দ্রবণটা নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, ওই সময় যদি দ্রবণে আর এক ফোঁটা ক্ষার যোগ করো, এই ক্ষারটা লাস্টে কার সাথে বিক্রিয়া করবে? ইন্ডিকেটরের সাথে বিক্রিয়া করবে। কারণ ইন্ডিকেটরে তো মূলত, অর্থাৎ এই যে নির্দেশক, এটা তো একটা দুর্বল, এই যে ফেনপথ্যালিন তো একটা দুর্বল জৈব অ্যাসিড, তার সাথে বিক্রিয়া করে কি করবে? ও একটা প্রোটন এখান থেকে বের করে নিয়ে এসে কি হবে? পানি, আর তার আয়নে পরিণত হবে। এই আয়নটা বলা হয় তার অনুবন্ধী। যেমন অ্যাসিডগুলো অনুবন্ধী ক্ষারকে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন ফেনপথ্যালিন অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে, অর্থাৎ দুর্বল জৈব অ্যাসিডগুলো, বিশেষ করে ইন্ডিকেটরগুলো যখন অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে, অ্যাসিডগুলো অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে, তখনই তার বর্ণ চেঞ্জ হবে। আচ্ছা, অনুবন্ধী ক্ষারক আবার কি জিনিস? আমরা বিশেষ করে প্রথম অধ্যায় যারা অলরেডি শেষ করছো, যে কলেজে প্রথম অধ্যায় আছে, তারা কিন্তু অলরেডি বুঝতে পারছো। অনুবন্ধী ক্ষারক হচ্ছে অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের ফলে যে আয়নের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। যেমন এখানে ক্লোরাইড আয়ন অনুবন্ধী ক্ষারক, অ্যাসিড থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের ফলে। সালফারিক অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের ফলে কি হয়? বাইসালফেট হয়। এটা একটা অনুবন্ধী ক্ষারক। বুঝতে পারছো? অর্থাৎ তাহলে এই দুর্বল জৈব অ্যাসিডগুলো, বিশেষ করে ইন্ডিকেটরগুলো, অর্থাৎ নির্দেশকগুলো যখন অনুবন্ধী ক্ষারকে পরিণত হয়, তখনই তাদের কালার চেঞ্জ হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে বিশেষ করে এই ফেনপথ্যালিন কিভাবে কাজ করে। তাহলে ফেনপথ্যালিন যখন অম্লীয় মাধ্যমে ছিল, তখন কি হয়? সে অআয়নিত অবস্থায় থাকে, আয়নিত হয় না। কিন্তু ক্ষারীয় মাধ্যমে সে আয়নিত হয়, অনুবন্ধী ক্ষারকে পরিণত হয়, তখনই তার কালার চেঞ্জ হয়। এখন তুমি যদি বলো যে স্যার, আমি যদি এখানে আমি ক্ষার নিব, আমি যখন ফেনপথ্যালিন দিব, তখন কিন্তু সে কি? ক্ষারীয় মাধ্যমে কিন্তু ফেনপথ্যালিন কি? গোলাপি। তখন যখন উপর থেকে আমি কি যোগ করবো? এবার অ্যাসিড যোগ করব, তখন যখন বর্ণহীন হয়ে যাবে, তখন কিন্তু আমার টাইট্রেশন ক্রিয়া শেষ হবে। তখন সে কিভাবে কাজ করে দেখো। অর্থাৎ তুমি যখন এই ফেনপথ্যালিন কোথায় আছে? ক্ষারীয় মাধ্যমে সেভাবে আছে, ক্ষারীয় মাধ্যমে কিন্তু সেভাবে আছে। বুঝতে পারছো? অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে সে, এখানে যদি ক্ষার থাকে, কেমন? ক্ষারীয় মাধ্যমে সে কি? গোলাপি। কি? ক্ষারীয় মাধ্যম।
এবার তুমি আস্তে আস্তে উপর থেকে কি যোগ করতেছো, অ্যাসিড যোগ করছো, নিচে আছে কি ক্ষার, অর্থাৎ তারা নিউট্রালাইজ হতে থাকবে। যখন সম্পূর্ণ অ্যাসিড দ্বারা দ্রবণের সম্পূর্ণ ক্ষার অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন প্রশমিত হয়ে যাবে, যখন সমান সমান হয়ে যাবে, তখন বাড়তি যখন একটা H+ আয়ন তুমি ফালাইবা লাস্টের তুল্যতা বিন্দুতে, অর্থাৎ যখন দ্রবণটা প্রশমন হওয়ার পরে এক ফোঁটা ক্ষার দিলে, এক ফোঁটা অ্যাসিড দিলে দ্রবণটা কি হয়ে যাবে, অ্যাসিডীয় মাধ্যম হয়ে যাবে। তখন অ্যাসিডীয় মাধ্যমে এই লাস্টের H+ আয়নের সাথে এই ইন্ডিকেটর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, এই যে এটার সাথে বিক্রিয়া করবে, কেমন, অতিরিক্ত H+ আয়নের সাথে বিক্রিয়া করে তারা কি তৈরি করবে, তারা আবার ইন্ডিকেটর তৈরি করবে, অর্থাৎ আবার সে এই অআয়নিত অবস্থায় চলে যাবে। কারণ দ্রবণটা তখন অম্লীয় হয়ে যাবে, অম্লীয় মাধ্যমে তো সে আর আয়নিত অবস্থা আগের মতো থাকতে পারবে না, এভাবে সে থাকতে পারবে না, সে আবার কি হয়ে যাবে, দুর্বল অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তখন সে কি হয়ে যাবে, অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন হয়ে যাবে। তাহলে যে মাধ্যমে তুমি কাজ করো, অর্থাৎ ইন্ডিকেটর, বিশেষ করে অম্লীয় ইন্ডিকেটর গুলো সাধারণত এভাবে কাজ করে। আমি ক্ষারীয় ইন্ডিকেটর দেওয়ার দরকার নাই, একই পদ্ধতি, কেমন, ওটা তোমার দরকারও নাই। এখন আমাকে যে বলে নির্দেশক কিভাবে কাজ করে, তাহলে তুমি লিখবা নির্দেশকগুলো সাধারণত দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার, যেমন ফেনফথ্যালিন, লিটমাস পেপার দুর্বল জৈব অ্যাসিড এবং মিথাইল অরেঞ্জ দুর্বল জৈব ক্ষার। এরা সাধারণত অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে নির্দেশকগুলো যখন অআয়নিত অবস্থায় থাকে তখন সে বর্ণ পরিবর্তন করে না, যখন তারা আয়নিত হয় তখনই বর্ণ পরিবর্তন করে। যেমন ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন হয়, অর্থাৎ অআয়নিত অবস্থায় থাকে, যখন এখানে ক্ষার যোগ করতে থাকে ক্ষারীয় মাধ্যমে সে আয়নিত হয়, অর্থাৎ অনুবন্ধী ক্ষারকে পরিণত হয়, তখনই সে বর্ণ পরিবর্তন করে। তারপরে রিঅ্যাকশনটা একটু দেখাই দিও, কেমন। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম নির্দেশক কিভাবে কাজ করে, কেমন। দেখো, তারপর আমরা যে টপিক্সে চলে যাব, সেই টপিক্সটা আমি ইতিমধ্যে কিছুটা আলোচনা করছি, তারপর আজকে হয়তো বা সর্বশেষ টপিক্স নিয়ে আমি আলোচনা করবো, কেমন। আচ্ছা দেখো, আমি যে দুটো টপিক্স আলোচনা করব সম্পূর্ণ বাদ দিলেও পারবা, এগুলো একেবারে সহজ টপিক, সহজ না, এগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না। তারপরে যেহেতু আমি ধারাবাহিক, আমি লেকচার শিটের, বিশেষ লেকচার শিট, আমি সিলেবাসের আমি 100% কোনো টপিক্স আমি বাদ দেবো না, 100% শেষ করব, একটা টপিক্সও বাদ দিব না, কেমন, সব টপিক্সই। দেখবা তোমরা বলতে, স্যার আপনি এত তাড়াতাড়ি শেষ করে ফেলেন। আমি যে কৌশলে তোমাদের পড়াই অথবা এই লেকচারগুলো তৈরি করে, দেখো আগে থেকে আমি সবকিছু রেডি করে আমি কয়েকটা ধাপে ধাপে লেকচারগুলো তৈরি করি, অঙ্কগুলো উঠিয়ে, প্রশ্নটা উঠিয়ে অঙ্কটা করি, বিভিন্ন একটা কৌশল অবলম্বন করে। আমি বিশেষ করে এই অধ্যায়টা 16টা লেকচারে যা পড়াইছে, যে অঙ্কগুলো, এমনও কিছু কিছু টিচার আছে এই অঙ্কগুলো করতে তাদের 50 লেকচার, ন্যূনতম 40 থেকে 45 লেকচার লাগবে। কারণ কি, তারা এই লেকচার অঙ্ক উঠাবে, লাইভ শুরু করে তারা অঙ্ক উঠাবে, অঙ্ক উঠে তারা অঙ্ক ক্যালকুলেশন করবে, তারপর রেজাল্ট মিলাবে। বাবার এটি হিউজ পরিমাণ সময়, বুঝতে পারছো। তারা তো একটা অঙ্ক, আমি যে জারণ বিজারণে এতগুলো অঙ্ক করাইছি, তারা একটা অঙ্ক করাইতে কি অনেকের এক লেকচার চলে যাবে। সবার কথা বলছি না, কারো কারো হতে পারে, বিভিন্ন টিচারদের হতে পারে। তো তুমি তো একবার বলবা যে অমুক স্যারে পড়ায় 40 লেকচার বা 35 লেকচার করালো, রাসায়নিক গণনা স্যারে 16 লেকচারে শেষ করলো। স্যার যে 16 লেকচারে যে অঙ্ক যা পড়াইছে, এগুলো তুমি অন্যদের সাথে তুলনা করলে বুঝতে পারবা যে আমি কি পরিমাণ অঙ্ক তোমাদের, অনেকগুলো অঙ্ক তোমাদের করানো হয়ে গেছে। কোনো টপিক্স ইনশাল্লাহ বাদ দিব না, সবই পড়াবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে লিখছি 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অজানা দ্রবণে ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয়। এটা আমার 91 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা মনে করে এটা একটা প্র্যাকটিক্যালের কাজ, বুঝছো, কাজের দ্বারা, অর্থাৎ কিভাবে তুমি এই যে এটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন, অম্লক্ষারক টাইট্রেশনে যে নির্দেশক ব্যবহার করি, জারণ বিজারণ টাইট্রেশন কিন্তু এই নির্দেশক না, এদের জন্য অন্য ধরনের নির্দেশক ব্যবহার করা হয়, বুঝতে পারছো। তো সুতরাং ওখানে তুমি দেখতে পারবে। এখনো তুমি কি করবে, একেবারে একবার আমার লেকচার শিটে দেখলে তুমি বুঝবা। এখানে তুমি কনিক্যাল ফ্লাক্সে কি লিখবে, প্রথম মূলনীতিটা একটু লিখবা। মূলনীতিটা হচ্ছে কি, মূলনীতিটা হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি করবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়াটা, ঠিক না। এখানে কি হয়, ফেরাস আয়নটা জারিত হয়ে ফেরিক আয়নে পরিণত হয়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারিত হয় Mn2+ আয়নে পরিণত হয়। এটা হচ্ছে তাদের মূলনীতি। তারপর কাজের বিবরণী লিখবা, যে একটি কনিক্যাল ফ্লাক্সে ধরো কত ml, আনুমানিক তুমি যত ml নাও, কেমন 5 ml 10 ml অর্থাৎ x ml নাও, তো x ml আমি ফেরাস সালফেট দ্রবণ নিব কনিক্যাল ফ্লাক্সে। এবার বুরেটে কি নিব, বুরেটে নিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, তারপর ফোটায় ফোটায় যোগ করব, বুঝতে পারছো। আর এক্ষেত্রে কোনো নির্দেশক ব্যবহার করা হয় না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে কোনো দ্রবণের গণমাত্রা যখন তুমি নির্ণয় করবা,
তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই একটা নির্দেশক, অর্থাৎ এটাকে বলে স্বনির্দেশক, বা যে নিজেই একটা জারক পদার্থ আবার সে নির্দেশক হিসাবে কাজ করে। অর্থাৎ যখন জারণ বিজারণ টাইট্রেশন করবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তখন তুমি মনে রাখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, অর্থাৎ ওই বিজারক পদার্থ বিশেষ করে ফেরাস সালফেটের দ্রবণের যে ফেরাস আয়ন আছে তারা কি হয়ে গেছে, তারা জারিত হয়ে গেছে, সম্পূর্ণরূপে জারিত হয়ে গেছে। যখন ফেরাস আয়নের পরিমাণ কি হয়ে যাবে, তার কালারটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? এরপরে তার তোমরা কি করে এসে কার্য বিবরণী দ্বারা তারপর লিখবা, বিক্রিয়াটা তো লিখবা, বিক্রিয়াটা লিখে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 5 মোল ফেরাস সালফেট সমান 5 মোল ফেরাস সালফেট, তারপর 1000 ml 1 মোলার, অর্থাৎ ওই ক্যালকুলেশনটা করবা। আর ওখানে যে ফেরাস সালফেটের পরিমাণের জায়গায় তুমি কি লিখবা, এক্স লিখবা, বুঝো নাই? তারপর লিখবা এক্স এর মান জেনে সাধারণত দ্রবণে ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করা যায়। আমি গত লেকচারের আগের লেকচারে, হ্যাঁ সম্ভবত 13তম লেকচারে, 13তম লেকচারে আমি কি করছি, একটা অঙ্ক এরকম করাইছি। তো সুতরাং তোমরা 91 পৃষ্ঠায় ওই থিওরিটিটা একটু দেখো, কেমন? আশা করি তোমরা পারবা। আমি আর সময় নষ্ট করলাম না ওইটা দিয়ে, এটা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে জারক পদার্থ হিসাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সুবিধা অসুবিধাগুলো একটু আমি এক নজর বলে দিই, একবার বললে তোমরা পরীক্ষাতে আসলে পারবা, আর না পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো প্রথম জারক পদার্থ হিসাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সুবিধা, একটু আগে আমরা বলছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা স্বনির্দেশক, অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করলে নির্দেশকের প্রয়োজন হয় না, কেননা পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব তীব্র, খুব অল্প পরিমাণ ব্যবহার করলেও, অল্প ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করলেও সুস্পষ্ট বর্ণ পাওয়া যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। বুঝতে পারছো? এটা তার সুবিধা। আর সব তার অসুবিধা। কি অসুবিধা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা যায় না, কারণ নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজেও জারক, একটি জারক পদার্থ, সুতরাং এই বিক্রিয়া এদেরকে ব্যবহার করা যায় না। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, নাইট্রিক অ্যাসিড তুমি দুর্বল দাও আর গাঢ় দাও, নাইট্রিক অ্যাসিড কিন্তু উভয়ই জারক পদার্থ, দুর্বল এবং লঘু এবং গাঢ় দুইটাই জারক পদার্থ। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও জারক পদার্থ, সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় না, হাইড্রোক্লোরিক অ্যাসিডও ব্যবহার করা যায় না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ক্লোরিন তৈরি করে, এই ক্লোরিনও একটি জারক পদার্থ, সুতরাং এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে, এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেলে। বুঝতে পারছো? যার কারণে এটা ব্যবহার করা যায় না। দ্বিতীয়ত এটি একটা সেকেন্ডারি, এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সুতরাং সময়ের সাথে সাথে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, সুতরাং এই দ্রবণ দ্বারা টাইট্রেশন করলে, অর্থাৎ বারবার দ্রবণটাকে কি করতে হয়, স্ট্যান্ডার্ড করে তার ঘনমাত্রা ঠিক রাখতে হয়, এটা একটা তার অসুবিধা। আবার সূর্যালোক দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত হয়ে যায়, ফলে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, যার কারণে এটাকে কি করতে হয়, বাদামি বোতলে বা রঙিন বোতলে রাখতে হয়, যাতে এর ভিতরে সূর্যালোক প্রবেশ করতে না পারে। তাহলে এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে কেন রঙিন বোতলে বা বাদামি বোতলে রাখা হয়? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ও সূর্যালোকের উপস্থিতিতে জারিত হয়ে যায়, ঠিক আছে, বা বিয়োজিত হয়ে যায়, সূর্যালোকের উপস্থিতিতে বিয়োজিত হয়ে যায়, যার কারণে এটাকে রঙিন বোতলে বা বাদামি বোতলে রাখতে হয়। এবার আসো জারক পদার্থ হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেটের সুবিধা। পটাশিয়াম ডাইক্রোমেট একটা বিশুদ্ধ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি হয় না, পরিবর্তিত হয় না, তাই এটা ব্যবহার করা খুবই উপযোগী, কেমন? এই কারণে এটা খুবই ভালো, বিশেষ করে পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর 2 নম্বর হচ্ছে প্রস্তুতিকৃত দ্রবণ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যেহেতু দ্রবণের ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তিত হয় না। তারপর আলো দ্বারা ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি হয় না, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণটা জারিত হয় না, যার কারণে আমরা এই যদি পটাশিয়াম ডাইক্রোমেট জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া কি করতে পারি, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে সমতা করতে পারি। আবার আলো দ্বারা এটা কি হয় না, বিয়োজিত হয় না, এগুলো তার সুবিধা। তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যদি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়, তাহলে আমি নতুন করে এখানে কি করতে হয়, যদি কোনো পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা কোনো বিজারক পদার্থ যেমন ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করা হয় বা দ্রবণে ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করা হয়, তখন এখানে কি করতে হয়, নির্দেশক ব্যবহার করতে হয়। কেননা আর এর সাথে আরেকটা বাড়তি ঝামেলা, নির্দেশকের সাথে আবার ফসফরিক অ্যাসিড যোগ করতে হয়, কেমন, H3PO4।
অল্প একটু পরিমাণ ফসফরিক অ্যাসিড যোগ করতে হয়। কেননা এই ফসফরিক অ্যাসিড দ্রবণে যে ফেরাস আয়ন এদের সাথে বিক্রিয়া করে একটা জটিল আয়নের সৃষ্টি হয়, ফলে তুল্যতা বিন্দুতে কি হয়, তীক্ষ্ণ কালার পাওয়া যায়। কারণ তুমি যদি এই নির্দেশক যোগ করে যদি এই যে ফসফরিক অ্যাসিড তুমি যোগ না করো, ঠিক আছে, তাহলে তুমি তীক্ষ্ণ বর্ণ পাবা না। যখন জারক দ্বারা বিজারক বা বিজারক দ্বারা জারক সম্পূর্ণ কি হয়ে যাবে, জারিত বা বিজারিত হবে, তখন তুমি দ্রবণের বর্ণের তেমন কোনো চেঞ্জ হবে না। এই কারণে এটা তার বাড়তি একটা সমস্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, এই বিশেষ করে এই অম্লক্ষারক বা টাইট্রেশনের ভিতরে বা তাদের এই নির্দেশক বা টাইট্রেশনের ভিতরে যে টপিকস নির্দেশক নির্বাচন, যেটা আমি গ্রাফের মাধ্যমে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।